আমি কি অন্যায় করেছি যে আমি রিস্ক ফিল করব? এখন কি তারা আওয়ামী লীগের থেকে টাকা পাচ্ছেন প্রচুর? শেখ হাসিনা ভারতের কোথায় আছেন জানেন কি? কেন আপনারা ওনার বিচার করবেন না? কঠিন হয়ে গেল প্রশ্ন। আমি জানি না। একদিন না একদিন তাকে বাংলাদেশে এসে এই বিচারের সম্মুখীন হতো। ৭১ আমাদের হার্ডওয়্যার, ২৪ হচ্ছে আমাদের সফটওয়্যার। এই গভর্নমেন্ট তো এমন কোনো কাজ করবে না যে একে জিতাও বা ওকে উনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ চলে যায় ৫ লক্ষ লোক মারা যাবে। ন্যূনতম একটা সংস্কার হওয়ার পর যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচনের পর তো ব্যক্তি শফিকুল আলমের লাইফ আছে, সেই জীবনে কি কোনো শফিকুল আলম হুমকি মনে করে কিনা যে এই দায়িত্ব নেয়ার পর যখন আমি আর সরকারে থাকবো না, এখন আপনি যে নিরাপত্তা বলয়ের মধ্যে আছেন সেই নিরাপত্তা বলয় তো আর থাকবে না, সেই জায়গায় কি কোনো রিস্ক ফিল করেন পরিবার নিজেকে নিয়ে? আমার মনে হয় না। আমি কি অন্যায় করেছি যে আমি রিস্ক ফিল করব? না, ধরেন গত ১৫ বছরে তো কত মানুষ অন্যায় করেনি, গুম হয়ে গিয়েছে না, সেটা তো স্বৈরাচার করেছেন। সেই জায়গা থেকে বলা, যদি ট্রু ডেমোক্রেসি থাকে আমাদের কোনো নেই। আচ্ছা, আরেকটু আবার ব্যক্তি শফিকুল আলম থেকে আবার রাষ্ট্রে ফিরতে চাই। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় গণমাধ্যম একদম উঠে পড়ে লেগেছিল, যাচ্ছে তাই অবস্থা দেখেছি। আপনি ভারতীয় দু একটা গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম কি আগের চাইতে একটু নিশ্চুপ হয়ে গিয়েছে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে ভারতের সাথে আমাদের বর্তমান সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে? না, ভারতীয় সবচেয়ে স্যাড পার্ট এই পুরো আমাদের গত ১১ মাসের একটা বড় স্যাডের জায়গাটা হচ্ছে যে আমরা ইন্ডিয়ান নিউজ পেপার বা ইন্ডিয়ান টিভি স্টেশনগুলোর আমরা অনেক একটা আগলি একটা চেহারা দেখেছি। তারা কোনো নিউজ যাচাই বাছাই না করে একের পর এক মিথ্যা দিচ্ছেন। এখন এই মিথ্যাটা কি তারা নিজে স্বতঃপ্রণোদিত হয়ে দিচ্ছেন, নাকি তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে এই গভর্নমেন্টের এগেনস্ট এটা দাও, এটা করো? ওরা যেই ধরনের মিথ্যাটা ওনারা বারবার দিচ্ছেন সেটা সত্যিকার অর্থে আমাদের কাজকে বাড়িয়ে দিচ্ছে। প্রচুর কাজ করতে হয় এটাকে কমব্যাট করার জন্য, এবং এটা খুবই মনে হয় যে এটা ওয়েল অর্কেস্ট্রেটেড, খুবই উদ্দেশ্য প্রণোদিত। আমাদের দেশের সিকিউরিটিকে ওনারা ডিস্টাবিলাইজ করতে চান এই নিউজ পেপারগুলো। তো আমরা তো শক্তভাবে এটাকে দমন করছি, এবং আমরা এইটাকে ট্যাকেল দিতে যে আমরা একটা ওপেননেসকে আমরা এমব্রেস করেছি। আমরা বলেছি যে আপনারা আসেন, এসে দেখে নিজেরা বাংলাদেশে বসে দেখে রিপোর্ট করেন। তাতে হবে কি, সে বুঝবে যে বাংলাদেশটা কীরকম, বা বাংলাদেশে যে জুলাই আগস্টে যে অভূতপূর্ব আন্দোলনটা হলো, হ্যাঁ, সে আন্দোলনটার প্রকৃত রূপটা কি। সে তো বলে বেড়াচ্ছে যে এখানে তালিবানরা দখল করেছে, ইনিচিতের শেখ হাসিনা যে কথাগুলো বলেন সেই কথাগুলোই ইন্ডিয়ান নিউজ পেপারগুলো বলছেন, বা ইন্ডিয়ান নিউজ পেপার যে কথা বলছেন সেটাই শেখে। এখন ইন্ডিয়ান নিউজ পেপারের একটা বাজে জিনিস হচ্ছে, ইন্ডিয়ান নিউজ পেপারে লিগালি অনেক সময় ওরা পলিটিক্যাল পার্টির থেকে ডোনেশন নিয়েও কিন্তু মিথ্যা কথা তাদের ক্যাম্পেইন করেন। তা এখন কি তারা আওয়ামী লীগের থেকে টাকা পাচ্ছেন প্রচুর, নিয়ে ওই টাকা দিয়ে কি তারা মিথ্যা নিউজ দিচ্ছেন? কারণ আওয়ামী লীগের এরা তো বিলিয়নস অফ ডলার্স বিদেশে নিয়ে গেছেন, এবং তারা তো সেই টাকাগুলো অবভিয়াসলি স্পেন্ড করবেন বাংলাদেশের এগেনস্টে ক্যাম্পেইনে। তো আমার মনে হচ্ছে যে এইটাই হয়তোবা হয়েছে। এবং ভারত যে স্থলপথে অনেকগুলো পণ্যের বিরুদ্ধে অনেকটা নিষেধাজ্ঞার মতোই দিয়েছেন, আপনাদের কি সম্পর্ক ডেভেলপের জন্য নতুন করে কোনো চেষ্টা করছেন কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে শেখ হাসিনা ভারতের কোথায় আছেন জানেন কি? না, আমাদের জানার দরকার নাই উনি কোথায় আছেন না আছেন। কেন আপনারা ওনার বিচার করবেন না? আপনি জানবেন না কোথায় আছেন? উনি ইন্ডিয়া আছেন সেটা আমরা জানি, হ্যাঁ, ইন্ডিয়ার খুব প্রকৃত কোন জায়গা আছে আমরা তাকে সে যাতে এক্সট্রাডিশন হয় বাংলাদেশে নিয়ে আসেন, সেই জন্য আমরা যেই লিগাল স্টেপগুলো যতগুলো করার সেগুলো আমরা করছি। এবং আমরা তো মনে করি যে একদিন না একদিন তাকে বাংলাদেশে এসে এই বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু জুলাইয়ের পরে পুরো এক বছরে কিন্তু আপনারা এখন পর্যন্ত তাকে সিগনিফিকেন্টলি সে কোথায় আছে ভারত আপনাদেরকে এটা বলেনি। না, ভারত আমাদেরকে কোথায় আছে সেটা তো আপনারা জানতে চেয়েছেন, সেটা ইম্পর্টেন্ট বিষয় না। আমরা জানি সে ভারতে আছে, এটা আমরা পুরোপুরি আমরা জানি, হ্যাঁ। কিন্তু কথা হচ্ছে যে তাকে ফিরিয়ে আনাটা হচ্ছে আমাদের কাজ। তাকে যেভাবে, যেই পরিমাণ লোককে খুন করেছেন, গুম করেছেন, ক্রস ফায়ারে দিয়েছেন, তাকে তো অবশ্যই বিচারে আনতে হবে। শফিকুল আলম, আমি অনুষ্ঠানের আমরা একটু শেষের দিকে আমরা কয়েকটা ঝটপট প্রশ্নের উত্তর নিতে চাই, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ না ছোট করে আর কি, একদমই সংক্ষিপ্ত। সাংবাদিক না হলে অন্য কোন পেশা পছন্দ করতেন? কঠিন হয়ে গেল প্রশ্ন। আমি জানি না। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে মনে করেন? খুবই স্বাধীনতা, অনেক বেশি স্বাধীনতা ভোগ করে। এটা কি আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় বলছেন নাকি আগে থেকে? আমাদের সময়ে। আর আগে?
আগে কতটুক ছিল আমার খুব মানে খুবই ক্ষীণ তাদের ইয়ে ছিল, বাট আমাদের সময় আমরা কারো তো মুখ বন্ধ করেননি। আপনার কি মনে হয় নির্বাচনে ভোটারদের আস্থা কমছে? আমার মনে হয় ভোটারদের আস্থা বাড়বে। আমরা তো একটা ভালো ইলেকশন করব। সংস্কার নাকি নির্বাচন? না, সংস্কারও নির্বাচন। আমরা তো ডেমোক্রেসিতে যেতে চাই একটা ভালো সংস্কার করে। নির্বাচন রমজানের আগে না পরে? এটা তো চিফ অ্যাডভাইজার তার বক্তৃতায় বলেছেন যে এপ্রিলে ইলেকশন হবে, বাট তারপরে যখন বিএনপির সাথে আমরা যে বিবৃতিটা দেওয়া হলো সেখানেও বলা হয়েছে যে যদি রিফর্ম আগে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মানে রিফর্ম এবং নির্বাচনের প্রস্তুতি আগে হয়ে যায়, ট্রায়াল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা ফেব্রুয়ারিতেও হতে পারে। আগের সরকার ভারতের বলয়ে ছিল, আমরা কোন বলয়ে? ভারত, চীন, আমেরিকা? আমরা আমাদের স্বতন্ত্র ফরেন পলিসি আমরা এস্টাবলিশ করেছি এবং আমরা মনে করি সবাই আমাদের বন্ধু। আমাদের যারা আমাদের সাথে থাকবেন, আমাদের সভরেনিটিকে যারা রেসপেক্ট করবেন, আমরা তাদের সাথে আছি। জাতীয় সরকার নাকি নির্বাচিত সরকার? আমরা এই বিষয়টা আমি জানি না, বাট ইন্টারিম গভর্নমেন্ট তো সবার সরকার। ৭১কে মুছে ফেলে ২৪ নাকি ৭১ বুকে ধারণ করে ২৪? এইটার খুব ভালো উত্তর দিয়েছিলেন প্রফেসর ইউনূস। উনি বলেছিলেন ৭১ আমাদের হার্ডওয়্যার, ২৪ হচ্ছে আমাদের সফটওয়্যার। হার্ডওয়্যার তো কখনো চেঞ্জ হয় না, বাট আপনি এই সফটওয়্যারটা এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করে। নেতিবাচক সমালোচনা আপনি ভালোভাবে নিলেও এটা পারিবারিকভাবে আপনার উপরে কোনো প্রভাব পড়ে কিনা? না, পড়ে না। সুযোগ পেলে সংসদ নির্বাচন করবেন? আমি পলিটিক্স করার ইচ্ছা নাই। নির্বাচনের পর দায়িত্ব শেষ হয়ে গেলে কি করবেন? আবার জার্নালিজমে ফিরে যাব, লেখালেখিতে ফিরবেন। ধন্যবাদ শফিকুল আলম ছোট ছোট প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে। যে জুলাই আবার ফিরে এলো, জুলাই যেন আর ওইভাবে না ফেরে, এত রক্ত এত কিছুর বিনিময়ে যেন না ফেরে। আপনারা সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবেন। নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা বারবারই বলেছে এমন একটা নির্বাচন হবে যেটা বাংলাদেশে আর কখনো হয়নি। আপনারা কি সেরকম একটা নির্বাচন করতে পারবেন? যদি করতে পারেন, বাধা কোনগুলো আর পজিটিভ দিক কোনগুলো, এটা শুনে আমরা শেষ করব। পজিটিভ দিকগুলো হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি চান একটা ভালো ইলেকশন হোক, আমাদের জনগণ চান, আমাদের যারা জুলাই যারা বিপ্লবে এবং গণঅভ্যুত্থানে ছিলেন তারা সবাই চান। ফলে আকাঙ্ক্ষাটা হচ্ছে যে একটা ভালো ইলেকশন হতে হবে। এটা খুবই ক্রুশিয়াল, কেন জন আকাঙ্ক্ষার প্রেশারটা যে পড়ে যারা নির্বাচনগুলো তো কন্ডাক্ট করে তাদের উপর ওই প্রেশারটা আসে, জনগণের যে প্রেশারটা, সেই প্রেশারটার পড়লে আমার মনে হয় যে এমনি নির্বাচনটা ভালো হয়। আপনি আগের গভর্নমেন্টের যে কাজগুলো করেছে, আমরা এই গভর্নমেন্ট তো এমন কোনো কাজ করবে না যে একে জিতাও বা ওকে ফলে আমরা মনে করি যে মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারলে তারা জনগণের সহায়তা একটা সুন্দর ইলেকশন উপহার দিতে পারবে। আর নেগেটিভটা সত্যিকার অর্থে আমরা তেমন একটা দেখছি না। আমরা অনেকে বলে যে বাংলাদেশে অনেক ভায়োলেন্স হয়, কিন্তু আপনি যদি অন্যান্য দেশের তুলনায় আমাদের ভায়োলেন্সটা দেখেন, আমরা কিন্তু অতটা ভায়োলেন্ট জাতি না। হ্যাঁ, আপনি দেখেন এই ওবায়দুল কাদেরের কথাও তো মনে আছে, উনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ চলে যায় ৫ লক্ষ লোক মারা যাবে। কয়টা লোক মারা গেছে? আপনি তো আমরা চাই না একটা লোকও মারা যাক, কিন্তু আপনি দেখেন আমাদের সোসাইটি কিন্তু এই জিনিসটাকে ম্যানেজ করেছে, আমাদের সরকার ম্যানেজ করেছে এবং ফলে দেখেন যেই আশঙ্কাটা সবাই করেছে, বিদেশিরা আশঙ্কা করেছিলেন যে রিভেঞ্জ কিলিং হবে, তো সেটা তো হয়নি। তো আমি মনে করি যে অনেক আশঙ্কা করছেন যে সামনে ইলেকশনে ভায়োলেন্স হবে, আমি মনে করি না সেরকম কিছু হবে। বাংলাদেশের জনগণের মধ্যে ইচ্ছা এবারের ইলেকশনটা খুব ভালো হবে এবং সেই অনুযায়ী আমাদের যত কর্মযোগ্য, আমাদের যত রিফর্ম ইলেকশনকে ঘিরে, আমরাও মনে করি যে একটা সুন্দর এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ইলেকশন আমরা উপহার দিতে পারবো।